ভোরের আলো ফোটার আগেই ঠিক ৫:৫টার দিকে আমরা সবাই মিলে রওনা করেছি নীলগিরি পাহাড়ের উদ্দেশ্যে। প্রচণ্ড বাতাস, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, এখনো ফজরের আজান হয়নি। রাস্তার ল্যাম্পপোস্টগুলো এখনো জ্বলছে, আর আমরা গাড়ির হেডলাইট জ্বালিয়ে ছুটে চলেছি এখান থেকে প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে নীলগিরির উদ্দেশ্যে। আমাদের উদ্দেশ্যেও সূর্যোদয় দেখা। গতকালকে দেখেছি সূর্যাস্ত, আর আজকে দেখব সূর্যোদয়। বলে রাখা ভালো, আমাদের এবারের ট্যুরের আজকের দিনটাই লাস্ট দিন। আগামীকাল সকালে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। ছুটতে ছুটতে একটা সময় রাতের আঁধার কেটে গিয়ে দিনের আলো ফুটে উঠল। আমরা রাস্তায় থাকতেই সূর্য মামা আমাদেরকে ফাঁকি দিয়ে উঠে গেল। আমরা চিম্বুক পাহাড়ের কাছে এসে যাত্রা বিরতি নিলাম। এটা একটা টুরিস্ট স্পট। যখন নীলগিরি যাওয়া হয় তখন যাওয়ার সময় অনেকগুলো স্পট পড়ে, তার ভেতরে চিম্বুক পাহাড় একটা। আমরা যেহেতু সমতলের মানুষ, তাই খাড়া পাহাড় বেয়ে ওঠার অভিজ্ঞতা আমাদের একেবারেই নেই। এখানে এসে নাহিয়ানের হাত থেকে ফুলটা নিয়ে সকালটা শুরু করলাম। সেধেই নিলাম, নিয়ে বললাম, তুমি আমাকে ফুল দিয়েছো অন ক্যামেরায়, আমি কিন্তু রেকর্ড করে রাখলাম। তারপর ছোট্ট মানুষ, ছোট্ট একটা ভাই, ওর ফুলটা ওকে আমি ফেরত দিয়ে সামনের দিকে এগিয়ে চললাম। আমরা প্রায় ১৭-১৮ জন মানুষ এসেছি আজকে। দল বেঁধে ঘোরার ভেতরে কিন্তু আলাদা একটা মজা আছে। তো এই যে চিম্বুক পাহাড়ের ছোট্ট একটি স্মারকলিপি, আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। আর আমার মানহা বুড়ি এখানে লাল টুকটুকে একটা জ্যাকেট পরে চলে এসেছে। ওর ছুটে চলা দেখে আমাদের গতি কিন্তু বেড়ে যায়। এই যে বয়োজ্যেষ্ঠ একটা বৃক্ষ, অনেক কালের সাক্ষী হয়ে সে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আর আমরা একটু একটু করে সামনের দিকে এগোচ্ছি। খাড়া পাহাড়ি রাস্তাটা বেয়ে উপরে উঠতে আমরা কিন্তু বেশ পরিশ্রম করছি। বড় কষ্টসাধ্য বিষয়। সমতলের মানুষ পাহাড়ে উঠলে আসলে এমনই হয়, যে এমনটা জলের প্রাণী ডাঙায় উঠলে যা হয় আর কি। কত উপরে থাকে, আসলে সবকিছু কষ্টের পরে আনন্দ, না? মাঝখান দিয়ে হাঁটবা, সাইডে যাবা না। না না, আয়ান না। গেল রাতে এখানে আগুন জ্বালানো হয়েছিল। এই যে এখানে পুড়ে যাওয়া ছাইয়ের কিছু অংশ দেখা যাচ্ছে। রাস্তাটা অনেক সুন্দর, একদম। এটা কি গাছ এগুলা? বট গাছ? বট গাছই তো, না না পাকড় বলে? হ্যাঁ মা, সুন্দর দোলনা। এতদিন পরে বান্দরবান আসা সার্থক। আমরা শেষ পর্যন্ত একটা সন্ধান পেয়েছি। তো কথা বলো বান্দর। এটা কি মেঘ নাকি অন্য কিছু? এটা আছে মেঘ, ঠিক না, কুয়াশা। হ্যাঁ সেটাই। এটা কুয়াশা না, মেঘ। এই দেখে যাও, ওই ধরে নিয়ে একটু ঘুরে ঘুরে নিয়ে আসো। খাবো, দেখে যাও, দাবড়াই দিচ্ছে। দেখে যাও, এদিকে আসো। আমরা মেঘের উপরে পাবেন, তারপর ডাবল হ্যান্ড টাইটানিক দিতে আছে, এরকম দেখা যায় না একটা সমস্যা। রাস্তা এখানে কি দিয়েছে, ক্যান্টিনে পাবেন। হ্যাঁ, এখানে দাঁড়ায় দেখেন, শুনো দেখে যাও, তুমি মেঘ উপরে লেখাটা কথা মানে মনে হয় এখানে, তাহলে ঠিক আছে যাবেন। দূর থেকে প্রকৃতির সৌন্দর্য দেখাটা একরকম, আর কাছে থেকে দেখলে সেটাকে অনুভব করাটার স্বাদ হয়ে যায় অন্যরকম। প্রতিটা মুহূর্তের, প্রতিটা জিনিসের একটা আলাদা রকমের সৌন্দর্য থাকে।
এটা কার ফুল? তোমার ফুল? এটা কিভাবে আমার কাছে আসলো? তুমি কি দিয়েছো? এটা কি তুমি আমাকে দিয়েছো? বুঝলাম না, টিকটকে মনে হয় না কি অদ্ভুত সুন্দর প্রকৃতি, কি সবুজ, কি স্নিগ্ধ। আহা, মন প্রাণ জুড়িয়ে যায়। ভেতরে যদি কোনো আক্ষেপ কষ্ট থেকে থাকে তাও দূর হয়ে যায়। চিম্বুক পাহাড় থেকে বের হয়ে এসে আমরা এখানে হোল্ড করেছি সকালের নাস্তা করার জন্য। এটা একটা আর্মি ক্যাম্প। ওদের ক্যান্টিন থেকে এই খিচুড়ি, ডিম আর মুরগির মাংস এই প্যাকেজটা নিয়ে নেওয়া হয় আমাদের সবার জন্যে। তো এখানে সকালবেলা সবাই ফ্রেশ হয়ে নাস্তা করে নিচ্ছে। মানহা এখানে একা একা বসেই নাস্তা করছে। যদিও কিছুক্ষণ পর ও আমার কাছে খাবারের প্যাকেটটা ধরিয়ে দিয়ে বলল, "আমি আর খেতে পারছি না মা, আমার ভালো লাগছে না।" আমি চিন্তা করেছিলাম সকালবেলা নাস্তা করব না, কিন্তু অগত্যা মেয়ের এই খাবারটুকু আমার শেষ করাই লাগলো। আর এদিকে এসে একটা ভাই দাঁড়িয়ে মেঘগুলো দেখছিল। তো উনি আমাকে সানগ্লাসটা দিয়ে বললেন যে, "দেখেন মেঘের এই আস্তরণটা কত চমৎকার।" তো ভাইয়ের সানগ্লাসটা নিয়ে আমি আমার ক্যামেরার লেন্স করে নিলাম আর একটু ক্যাপচার করার চেষ্টা করলাম মেঘের এই ভাঁজগুলা। চমৎকার লাগছিল। খালি চোখের সৌন্দর্য একরকম, আর চশমার লেন্স থেকে সৌন্দর্য হয়ে যায় একেবারে ভিন্ন রকম। সাদা শুভ্র এই মেঘগুলো কখনো মনে হয় এগুলো মেঘ না, এটা হয়তো কুয়াশার আস্তরণ। এগুলো আসলে এত মনোমুগ্ধকর নীলগিরিতে যাওয়ার পরে, যেগুলো আরো বেশি চমৎকার লেগেছে। এটা হচ্ছে চিম্বুকের সূর্যোদয়ের স্পট। এখানে দাঁড়ালে সূর্যোদয়টা খুব ভালো করে দেখা যায়। আর এই যে বললাম না যে এটা একটা আর্মি ক্যাম্প। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা উঠে পড়েছি গাড়িতে এবং দ্রুত গতিতে চলে এসেছি নীলগিরিতে। নীলগিরিতে আসার পরে আমাদের গাড়িতে করেই ভিতরে নিয়ে যাওয়া হয়। আর এরিয়াটা এত বড়, এত বিশাল এরিয়া, আসলে একটা দিনের ভেতরে ঘুরে দেখে মন ভরে ঘুরে দেখা অসম্ভব। যদি নীলগিরিতে রাতে থাকার যে ব্যবস্থাটা আছে, এটা যদি সুযোগ হয় কারো থাকার, তাহলে সে কিন্তু খুব সুন্দরভাবে এই সৌন্দর্যগুলো উপলব্ধি করতে পারে। এই যে মেঘগুলা বা কুয়াশার এই আস্তরণটা এতটা মজবুত মনে হচ্ছে হয়তো আমি এটার উপরে যদি যাই আমি ভেসেই থাকবো। আমি মনে হয় কোনো দিনও নিচে পড়বো না। কেমন যেন মনে হচ্ছিল তুলো ভেসে বেড়াচ্ছে, কখনো মনে হচ্ছে এটা একটা সাদা রঙের আস্তরণ, বা এখানেই হয়তো সমতল, এখানেই মাটি। এটা এত বেশি মনোমুগ্ধকর ছিল যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে এখানে এই জিনিসটা দেখে যেতে যেতে মানে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। তো এই জায়গাটা সবাই ছবি টবি তোলে। আর এটা হচ্ছে অভ্যর্থনা, অর্থাৎ এই রিসোর্টে যারা থাকে তাদের জন্য এই জায়গাটা নির্দেশ করা আছে। আমরা যেহেতু এই স্পটে থাকি নাই, আমরা থেকেছি এখান থেকে বেশ খানিকটা দূরে অন্য একটি হোটেলে। তো ওইখান থেকে এখানে এসে আমরা এই যে কটেজগুলো দেখে আমরা ভাবছিলাম যে আমরা এখানে থাকলেই ভালো হতো। তো যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ এখানে থাকার সুযোগ পেলে তো তার জন্য এটা আলহামদুলিল্লাহ সৌভাগ্যের বিষয়। অনেক লোক বাইরে থেকে এসে নীলগিরিতে ঘুরতে আসে। আর এইখানে যে বিভিন্ন জায়গায় বসার জন্য যা এক একটা করে বেঞ্চ করে দেয়া আছে, আমার মেয়ে বসে বসে মেঘের ঢেউ দেখছিল। যে অসংখ্য মানুষ এখানে এসেছে। আমি আস্তে আস্তে করে আরও একটু উপরের দিকে উঠে যাই, আর উপর থেকে দূর দূরান্তের অবস্থাটা একটু দেখার চেষ্টা করি। একেবারে ছোট একটা ক্যামেরা আর এত হাই কোয়ালিটির লেন্স না হওয়াতে আমার ক্যামেরাতে আসলে দূরের সব কিছু ক্যাপচার করা সম্ভব না। তো যেটুকু সম্ভব হয়েছে স্মৃতি হিসেবে সেটুকুই রেখে দিয়েছি। এদিকে একদিকে না, এদিক দিয়ে ঘুরে তারপর দিকে যাই। আমরা তো বাঙালি। জমাগুলো এই জায়গায় থাকলে হেভি লাগতো না? ছিল, সব ছিঁড়ে গেছে, ছিঁড়ে নিয়ে গেছে সব। এই যে জমা আহা হা, কি মাশাল্লাহ মাশাল্লাহ। চা পাতা তুলে আমি জবা তুলি। ফটো লাইট আবার ভাই
ভিডিও করার দরকার নেই, ভিডিওটা বাদ দিচ্ছি। হ্যাঁ ওটা 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 আবার দেখাও ওই যে এইভাবে পড়লো 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 লাই দিবা পাহাড়ি মহিলারা কিভাবে কাঁদে ওই ঝুড়ি ভরা পেঁপে নিয়ে নামতেছেন, তাই ছিল ওদের কত শক্তি। তোমার দেওয়া আছে, তুমি হাঁটতে পারো না। তাহলে আমার ছেলে পাওয়া গেছে। আচ্ছা ওইদিকে ওইখানে চলো, ওই জায়গায় আমি তো তোরা ভাড়াই গেলে ওই যে দেখো ওইখানে বাদ করে ওই জায়গায় বসে আছে। আচ্ছা ওই যে আমাদের সবাই ওখানে মাহি আছে, আলামিন, কি আর আমি সবার নাম জানি না, ওই সাইডে যাবো না, খাদিজা। হ্যাঁ হ্যাঁ আমি এই যে দিক দিয়ে যাই। আপনি কি ওখানে গেছিলেন? না শোনা যায়নি, আগে এদিক দিয়ে ঘুরে আসি। ওদিকে আর কি দেখো, এই সাহসে কুলাই না, তোমার আম্মু ভয় পায়। যাই না মোবাইল নাই কাছে, যাওয়া যাবে না। ওই যে হেলিপ্যাড হ্যাঁ আছে তো। মোবাইল আছে কাছে, হ্যাঁ তাহলে যাও। ফোটা কষ্ট হবে কিন্তু আসতে। দাঁড়াও আস্তে আস্তে। যাও যাও, চাচুদের সাথে যাও। রাস্তা দিয়ে নামি। মানে এটা খুললো না কি অবস্থা। আম্মু একটু উঁচু করো, আম্মু ওটা একটু উঁচু করে যাও। বাচ্চারা যতই বড় হোক, মা বাবাদের কখনোই মনে হয় বাচ্চাদের একা ছাড়তে ইচ্ছা হয় না। আমি জানি না আমার মতো আর কার এমন লাগে। ওকে এখান থেকে সামান্য একটু দূরে ছাড়তে যেয়ে মনে হচ্ছিল যে আমি গেলেই বোধহয় ভালো হতো সাথে। যদিও ওর সাথে আমাদের আরো লোকজন ছিল, চাচুরা ছিল, তারপরেও মনে হচ্ছিল যে ইস, ওকে ছাড়লাম, ও কি সেফলি থাকবে, ও বুঝবে, ও আসতে পারবে। তো শেষ পর্যন্ত মাশাআল্লাহ আমার মেয়ে ঠিক মতোই বা আবার ফিরে এসেছিল, কোনো সমস্যা হয়নি। ওরা ওইখান থেকে নীলগিরি যে হেলিপ্যাডের এই জায়গাটা ঘুরে এসেছে। ওদেরকে ওইদিকে পাঠিয়ে দিয়ে আমরা আবার ঘুরে আমাদের একদম পূর্বের জায়গায় ফিরে এসেছিলাম। এখানে এসে আমরা দেখতেছিলাম যে মেঘ অনেক উপরে উঠে এসেছে। তো সব কিছু শেষে ওইখানকার ঘোরাঘুরি শেষ করে আমরা আবার ফিরে আসছি আমাদের হোটেলের দিকে। আর রাস্তাটা এতটাই আঁকা বাঁকা, উঁচু নিচু, এত বাজে। না অল্প একটু নিলে ভাই। তো যাই হোক, অনেক রিস্ক, অনেক আনন্দ, সবকিছু নিয়ে আমরা ফিরে এসেছিলাম। আর এসে এই যে দুপুরের খাবার খাচ্ছি। পাহাড়ে এসেছি আর পাহাড়িদের এই ভাইরাল খাবারটা খাবো না, এটা তো হতে পারে না। প্রচুর পুষ্টি সমৃদ্ধ, একদম নিরাপদ সেদ্ধ সেদ্ধ সবজি, সাথে ঝাল ঝাল শুটকি ভর্তা, সাদা ভাত। এটা আমি খেয়েছি খুব শখ করে। আর এর সাথে আমাদের আরও ছিল মাশরুম, চিংড়ি, চিকেন ছিল, বাম্বু চিকেন, আর ছিল সালাদ, ডাল ছিল। প্রতিটা আইটেম অসাধারণ সুন্দর। তবে এই যে মাশরুম চিংড়িটা কিন্তু খুব মজা ছিল। আমি ভিডিও নিতে পারি নাই। এরপরে আমরা খেয়েছিলাম লইট্টা ফ্রাই, এটা অনেক সুন্দর ছিল। দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছিলাম বান্দরবান শহরটা একটু ঘুরে দেখতে। বাজারের ভেতরে এসেছি, এসে দেখছি পাহাড়ি কি কি এখানে পাওয়া যায়। এই যে দেশীয় বড়ইগুলা ছিল, এটা ছিল সফেদা, এগুলো সবই প্রায় পাহাড়েই জন্মে। আর স্থানীয় বাজার, এখানে স্থানীয় উৎপাদিত ফসলগুলা বা সবজিগুলাই বিক্রি হয়। যে পাহাড়ি কলাই, এটা যে কি সুন্দর, কি মানে এটার স্বাদই অন্যরকম। পাহাড়ের পেঁপেগুলাও খুব বেশি স্বাদের। আমি তো বারবার চাচ্ছিলাম যে অন্তত একটা পেঁপে যদি নিয়ে আসতে পারতাম। এই যে কাঁচা বাদাম, এই বাদামগুলো এরা এখান থেকে মানে এরা হচ্ছে এগুলাকে সিদ্ধ করে তারপরে বিক্রি করে। এটা কিন্তু ভাজে না, একদম কাঁচা যে বাদামটা ওরা একদম মাঠ থেকে তুলে এনে সিদ্ধ করে বিক্রি করে। এখানে পাহাড়ি লেবু ছিল, শসা ছিল, ধনেপাতা, ভ্যারাইটিস সবজি। আর এটা ছিল হচ্ছে কফি পাতা। এই কফি পাতাটাই ওরা সিদ্ধ করে সবজির সাথে, সবজি হিসাবে খাওয়ার জন্য ভাতের সাথে। আমরা যে দুপুরবেলা খেলাম কফি পাতা, তো আমি জিজ্ঞাসা করেছিলাম এটা থেকে কি ফল হয়, এটা আসলে কি? তো বললো এটা কফি পাতা। তো এটা থেকে যে কফি হয় এমন কিছু কিন্তু না। আর এই যে এটা দেখা যাচ্ছে কলার থোড়, আমাদের এখানে কলার থোড়
অনেকেই খায়, আমরাও খেয়েছি। এই যে এই হচ্ছে বাদামের ভেতরের কাঁচা বাদামটা, একদম খোসাটা কেমন ফোলা, বাদামগুলো একদম সাদা। তো এই বাদামগুলো আমরা পরে আবার কিনে খেয়েছিলাম সিদ্ধ অবস্থায় যেটা। এটা হচ্ছে বান্দরবান, এই যে বান্দরবান বাজার, শাহী জামে মসজিদ। এখানেই হচ্ছে বাজারটা। তো এখান থেকে আমরা বাজারে বেশ কিছু জিনিস দেখলাম। আর ফেরার সময় আমরা পাহাড়ি একটা ডাল কিনে নিয়ে এসেছি। এই যে এই ডালটা, এটাকে অনেকটা ছোলার মতো করে সিদ্ধ করে খাওয়া যায়। সিদ্ধ করে এটাকে মশলা দিয়ে ভুনে খাওয়া যায়। অনেক সময় নাকি সবজি হিসাবেও খায় অনেকে। আর এই যে একজন মহিলা, ইনি বাজারি, ইনি কচুরলতি বিভিন্ন রকম সবজি বিক্রি করছে। তো ওনার কাছে এই যে কচুরলতি যেগুলো দেখছি, এগুলা যেটা ছুলে বিক্রি করছে বেছে, সেটা হচ্ছে ১০০ টাকা কেজি। আর যেটা না বাছা অর্থাৎ আটি করে যেটা বিক্রি করছে, এটার কেজি হচ্ছে ৭০ টাকা। তো আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম যে আলাদা কেন দাম? তো উনি বলল যে অনেক পরিশ্রম করা লাগে এটার জন্য, তাই দামটা বেশি। আর এই যে আমরা এখান থেকে ১০০ গ্রামের মতো কাঁচা বাদাম কিনেছিলাম। আমরা জিজ্ঞাসা করেছি আপনারা এটা কিভাবে করেন? তো বলল যে আমরা হলুদ আর লবণ দিয়ে একদম টাটকা যে বাদামটা তুলে নিয়ে আসি কাঁচা, সেটাকে সিদ্ধ করি। সিদ্ধ করে এই যে এভাবে নিয়ে আসি। এইজন্য হলুদ, হলুদ একটা রং দেখা যাচ্ছে। তো আরেকটু সামনে আগানোর পরে পেলাম পূরবী বার্মিজ বাজার। বার্মিজ বাজারগুলোর প্রোডাক্ট সব জায়গায় একই প্রোডাক্ট, বার্মিজ প্রোডাক্টই আপনি পাবেন। কক্সবাজারে যান, বার্মিজ মার্কেটে যা পাবেন এখানেও তাই। তো বাম্বু বিরিয়ানি ছিল আজকে রাতে আমাদের খাবার। রান্নাটা আমি পুরা দেখতে পারিনি, কিন্তু যখন খাবারটা বাড়ছিল তখন আমি রান্নার প্রসেসটা জিজ্ঞাসা করেছিলাম। তো উনি বলেছে আমাকে যে এটা ওনারা 80% বা 70% পর্যন্ত হাঁড়িতে করে, দেন বাঁশের ভেতরে দিয়ে তারপরে এটাকে কয়লার ভেতরে পোড়ানো হয়, তাহলেই ফুল স্টিম হয়ে যায়। আর এভাবেই হচ্ছে বাম্বু বিরিয়ানিটা তৈরি করা হয়। বাম্বু চিকেনটাও নাকি সেম। তো এনাদের বাম্বু চিকেন থেকে বাম্বু বিরিয়ানির স্বাদটা ভালো ছিল। আর আমি গল্প শুনেছি সাজেকে নাকি বাম্বু চিকেনটা খুব ভালো হয়। তো ইচ্ছা আছে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, নসিবে থাকে, তাহলে অবশ্যই বা যখন সাজেক যাব তখন বাম্বু চিকেনটা ট্রাই করব। তো এভাবে আমরা যে এতগুলো এখনো আছে এগুলো সব বেড়ে দেওয়া হবে। আমরা সবাই অনেক এনজয় করেছি। আর ওনাদের ডিস্ট্রিবিউশনের সিস্টেমটা কিন্তু বেশ ভালো। একদম আমাদের সামনেই বাঁশের ভেতর থেকে খাবারগুলা বের করে করে আমাদের দেখিয়ে দেখিয়ে ওনারা ডিস্ট্রিবিউট করছে। আর আমাদের এরকম একটা রাইস প্লেট ছিল দুজনের জন্যে, পর্যাপ্ত খাবার ছিল, কোনো কমতি ছিল না। আমি আবার যেটা করেছিলাম যে আমার সামনে যে রাইস প্লেটটা এসেছিল এটা থেকে আমি আমার ২ বাচ্চাকে ভাগ করে দেই, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। সালাদ ছিল আর বেগুন ভাজি ছিল। বেগুন ভাজিটা ছিল অনেক সুন্দর। যারা বেগুন ভাজি পছন্দ করে তারা তো এটার একদম প্রেমে পড়ে যাবে। আর ছিল বিন্নি চালের পায়েস। এটা হচ্ছে স্থানীয় জুমে চাষ করা চাল, যেটা ছিল কালোটা, কালো যে বিন্নি চালটা হয় সেই চাল দিয়ে তৈরি করা পায়েস। এই জন্যে পায়েস রান্নার পরে কালারটা হালকা লাল লাল চলে এসেছে। তো এটা দেখতে যতটা লোভনীয় লাগছিল, আমার কাছে খেতে ঠিক ততটাই খারাপ লেগেছে, কারণ আমি পায়েসে একটু মিষ্টি বেশি খাই, এখানে মিষ্টি একেবারেই কম ছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এখন আমাদের চেক আউট করার সময় চলে এসেছে। বাইরে অনেক কুয়াশা। তো হোটেলে থাকলাম, আমরা ছিলাম 2nd ফ্লোরে, তার উপরেই ছাদ। তো হঠাৎ করে মনে হলো ছাদটা তো দেখি নাই, অনেকটা এমন যে আরে জানি কি বাকি আছে, সেই বাকি জিনিসটা খুঁজে বের করার উৎসাহে চলে গেলাম উপরে। সিঁড়ি বেয়ে এখানে 2টা ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কি। আর চালটা একটু ভিডিও করে নিলাম। এরপরে সবাই যে আমরা আবার চলে এসেছি রিসেপশনে। এখান থেকে আমাদের সবার আবার একসঙ্গে বের হতে হবে। কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস হোটেলের সামনে চলে আসবে, আমরা বাসে উঠে যাব। এখান থেকে সবাই যার যার মতো করে লাগেজ টাগেজ নিয়ে আমরা বের হচ্ছি। আর কিছু ফর্মালিটি থাকে হোটেল থেকে বের হওয়ার সময়, সেগুলা কমপ্লিট করা হচ্ছে। তো হোটেলের সার্ভিস যদি জিজ্ঞাসা করে বা আমি যদি উইলিংলি বলি, তাহলে বলবো আলহামদুলিল্লাহ অনেক ভালোই ছিল। নতুন হিসাবে এদের সব কিছুই মোটামুটি ভালো। হয়তো কিছু দিন গেলে আরও বেশি ভালো হবে, তবে নতুন ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অনেক ভালো লেগেছে।
প্রতিটা সার্ভিস আমরা পেয়েছি। শুধু এদের খাবারটা এখন এখানে পাওয়া যায় না, হোটেল থেকে একটু দূরে যেয়ে খাবারটা নিতে হয়। তো এরপরে আমরা বাসে চলে আসি, আর বাসে আমাদের হোটেলের ম্যানেজার সহ আরও যারা ছিল স্টাফরা, তারা আমাদেরকে বাসে তুলে দেয়। বাসে উঠে আসার পরে এরপরে আমাদের আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু। তো এই যে পাহাড়, পাহাড়ি রাস্তা, আঁকাবাঁকা পথ, অন্যরকম একটা ঘ্রাণ, আজকের পরে বা এই মুহূর্তের পরে পরবর্তীতে আবার আসার আগ পর্যন্ত এই ঘ্রাণ আমরা পাবো না, এই সৌন্দর্য আর নিজ চোখে দেখা হবে না। তো সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহকে বারবার বলছি, আল্লাহ তুমি সবাইকে ভালো রেখো, আর এমন সুন্দরী রেখো আমাদের দেশটাকে, আমরা যেন বারবার ফিরে আসতে পারি, নতুন হয়, প্রতিটা ভ্রমণই যেন আমাদের কাছে নতুন মনে হয়। এই যে সারি সারি গাছ, রাশি রাশি সবুজ পাহাড়, উঁচু নিচু রাস্তা, কোনোটা টিলার ওপরে, কোনো ঘর আবার সমতলে, এখানকার মানুষের জীবনযাত্রা সবকিছু একই রকম হলে কোথায় যেন একটু ভিন্নতা থেকেই যায়। আমাদের মতো সবকিছু না, একটু আলাদা। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ঘুরেছি, অনেক ভালো লেগেছে। সবকিছুর ভেতর দিয়ে ভুল ত্রুটি, আনন্দ, আক্ষেপ, কষ্ট সবকিছুর মধ্য দিয়ে সবকিছুর ভেতর দিয়ে অনেক ভালো লেগেছে। সবার প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর প্রতি অনেক বেশি ধন্যবাদ যে এত সুন্দর সবকিছু আল্লাহ আমাদেরকে চোখে দেখার সৌভাগ্য দিয়েছেন। এবারের ভ্রমণে আমি অনেকবার আমার কাছে মনে হয়েছে যে আমি কি দেখছি? আমি সত্যিই এখানে এসেছি? এত বেশি প্রতীক্ষা ছিল, এত বেশি ইচ্ছা ছিল এই জায়গাটাতে আসার আর এগুলো দেখার, সেটা পূরণ হয়েছে। তো এভাবে ছুটতে, ছুটতে আমরা চলে যাই পটিয়া। পটিয়া যাওয়ার পরে আমাদের ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়। এখানে জোহরের নামাজের সময় দেওয়া হয়। আর যারা হালকা নাস্তা করতে চায় তাদের একটা সুযোগ ছিল। তো এখানে এসে আমার জন্য এই যে আনারস মাখাটা আনা হয়। খুবই মজা ছিল। আর গাড়ির ভেতরে বসে এরকম একটা হালকা পাতলা খাবার খেয়ে রিফ্রেশিংও লাগছিল। সকালবেলা উঠে হোটেল থেকে নাস্তা করেছি খিচুড়ি। খিচুড়ি খাওয়ার পরে বারবার শুধু গলা শুকিয়ে যায়, ভালো লাগে না মুখের ভেতরে। তো আনারসটা যেন ছিল ওই মুহূর্তের জন্য একদম অমৃতের মতো। আমরা ঢাকায় পৌঁছি তখন রাত প্রায় 11টা। বাসায় পৌঁছাতে 12টা বেজে যায়। আর আমরা কিন্তু বান্দরবান থেকে কুমিল্লা পর্যন্ত এসেছি একটানা। আমরা লাঞ্চের কোনো ব্রেক পাই নাই। এরপরে সন্ধ্যার পরে আমরা কুমিল্লা পৌঁছি এবং এখানে একটা হাইওয়ে রেস্তোরাঁতে আমাদের লাঞ্চ এবং ডিনার একসাথে করা হয়। তো এখান থেকে খাওয়া দাওয়া করে দেন গাড়িতে উঠে আমরা ঢাকার জন্যে ফাইনালি রওনা করি। তো এখানে এসে আমরা মোটামুটি ভারী খাবার খাই বিধায় রাতের খাবার নিয়ে আর আমাদের আলাদাভাবে টেনশন করতে হয়নি। আর আমি এরপরে আর ভিডিও নিতে পারি নাই, কারণ আমার ফোনের চার্জও শেষ হয়ে গিয়েছিল। আর এদিকে আমাদের ৩-৪ দিনের যে লম্বা ট্যুরটা ছিল, এই ট্যুরটা শেষ করে বাসায় পৌঁছে আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি হ্যাপি ছিলাম। আর কুমিল্লাতে এসে যেটা হয় যে প্রতিবারই কুমিল্লায় আসলে বাসার জন্য কিছু একটু না একটু মিষ্টি নেওয়া হয় বাচ্চাদের উদ্দেশ্য করে। ওর বাবা এটা করে। তো এখান থেকে আজও নেওয়া হয়েছিল। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।